নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। জানেন তো, প্রথমবার মা হওয়ার অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায়। প্রথমবার সন্তানের ছোট্ট ছোট্ট আঙুল ছোঁয়ার অনুভূতি মায়ের আত্মায় শিহরণ জাগায়। প্রথমবার নারীত্ব আর মাতৃত্ব এক হওয়ার অনুভূতি পৃথিবীর সকল অপ্রেমকে হার মানায়। কিন্তু মা হওয়া তো মুখের কথা নয়, সহ্য করতে হয় প্রসব যন্ত্রণা। প্রেগন্যান্সি টেস্ট ইতিবাচক যদি হয়, তারপরেই শুরু হয়ে যায় কাউন্টডাউন। তবে চিন্তা একটাই যে ডেলিভারি কি করে হবে, মানে নর্মাল ডেলিভারি নাকি সিজার করে ডেলিভারি। নর্মাল ডেলিভারি কীরকম, কাঁটা ছেঁড়াহীন, এবং পরবর্তী ক্ষেত্রে সন্তান ধারণের কোনো চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রেও অসুবিধা হয় না, চিকিৎসকরা বলে থাকেন। তবে এটা কষ্টকর, নিশ্চয়ই কষ্টকর। কেউ কেউ বলে থাকেন কয়েকশো শিরা যদি একসঙ্গে ছিঁড়ে যায় তাহলে যে যন্ত্রণাটা হয় নর্মাল ডেলিভারিতে, সেই ধরনের কষ্ট হয়। আর সেই কারণেই কি, ঠিক এই যন্ত্রণার কারণেই কি পাল্লা দিয়ে বাড়ছে সিজারের প্রবণতা? কারণ গত এক বছরে রাজ্যে সিজারের প্রবণতা যে হারে বেড়েছে তাতে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য ভবন নিজে উদ্বেগ প্রকাশ করেছে। আর সেই কারণেই এবার সিজারের ক্ষেত্রে লাগাম টানতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ভবন। কি করা হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে? স্বাস্থ্য ভবন সিজার নিয়ে একটি অডিট রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু শহর নয়, সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, শুধুমাত্র শহর কলকাতা নয়, মফস্বল বলুন, মানে শহরতলি বলুন, প্রত্যন্ত গ্রামাঞ্চল বলুন, বিভিন্ন জেলায় এই সিজার করার প্রবণতাটা ক্রমশ বাড়ছে। আমরা আগে শোনাবো চিকিৎসকরা তারা কি বলছেন এ বিষয়ে, শুনুন। ইলেকট্রিক সিজারের রেট বাড়ছে, কেউ চাইছে না যে আমরা নর্মাল ওই ব্যথাটা সহ্য করব। ম্যাক্সিমাম লোকে, মানে যারা আমাদের বলতে সফিস্টিকেটেড, যারা একটুখানি এই মিডিল ক্লাস ফ্যামিলির লোক, তারা মানে অপশানই রাজি হচ্ছে না যে নর্মালে আমরা ট্রাই করবো, ব্যথা পর্যন্ত জন্য উঠবো। এটাও কিন্তু মেজরিটি। এই যে নার্সিংহোমে যেটা বেশি সিজারের সেকশনের রেটের কারণ হচ্ছে অনেক সময় মানে আমাদের বলা হয় যে সিজারের সেকশনের ইন্ডিকেশনের মধ্যে মানে বাচ্চার ডিস্ট্রেস হচ্ছে, মানে বাচ্চার পেটে কতগুলো ইন্ডিকেশন পাওয়া যায়, মায়ের কষ্ট হচ্ছে বা মায়ের কতগুলো প্ল্যান ওয়েতেই করতে হয়, কতগুলো প্রবলেম আছে, সেটার ব্যাপারটা। সার্জেনের ব্যাপারটা হচ্ছে টাকাগুলোর জন্য যেটা বলবো যে হয়তো এই করে বেরিয়ে যাই। আর প্লাস হচ্ছে এটাও ঠিক যে পেশেন্ট পার্টিরও একটা ব্যাপার আছে। পেশেন্ট পার্টিও মানে এখন খুব অধৈর্য হয়ে যান, অনেকে বলেন যে দেখুন যদি হয়। এটাও ঠিক যে অনেক সময় একটা ট্রায়াল লেবার দিতে গিয়ে অনেক প্রলং লেবারে অনেক সময় বেবি মারা যায় না, যে তা নয়। যাই সেটা আমাদের তো সায়েন্টিফিক্যালি দেখতে হবে, যেভাবেই হোক। অনেক সময় দেখা যায় আননেসেসারি সিজারিয়ান সেকশন হচ্ছে, তাতে একটা লাইফ রিস্কও এসে যাচ্ছে। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন সেখানে যদি দেখা যায়, তখন একটা মনে হয় যে অন্য কোনো কারণে হয়তো পারপাসফুলি সিজারিয়ান সেকশনটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তা সেইগুলো একটা নজরদারির বিষয় থাকছে, কিন্তু আমাদের নজরদারিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন উঠছে সিজারের প্রতি প্রবণতাটা কেন বাড়ছে, কেন তাকে লাগাম পরানোর প্রয়োজনটা পড়ছে? তাহলে কি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? দেখুন, স্বাভাবিক প্রসব প্রক্রিয়া যেটা হয়ে থাকে সেটাকে ব্রাত্য করেই এই সিজারের বন্দোবস্ত করা হচ্ছে? সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিকিৎসকদের একাংশের কি টার্গেট হয়ে উঠছে সদ্যজাত এবং মায়ের ক্ষেত্রেও কি টার্গেট হয়ে উঠছে? কারোর ক্ষেত্রে কি টার্গেট হয়ে উঠছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এতজন শিশুর এই পৃথিবীতে আসার প্রয়োজনীয়তা রয়েছে বা ভূমিষ্ঠ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল হোক, নার্সিংহোম হোক, সেখানে কি এরকম কোনো টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে? অথবা কোনো ক্ষেত্রে মায়েরাও কি এই ধরনের কোনো প্রচেষ্টায় থাকছেন যদি সিজার হয় তাহলে কিছুটা কষ্ট কম হবে? আমরা এই বিষয় নিয়ে আলোচনায় থাকবো, তবে তার আগে দেখবো একটি বিশেষ রিপোর্ট। নবজাতকের জন্মের ক্ষেত্রে চিকিৎসার সিজার করালে এবার দর্শাতে হবে কারণ।
অহেতুক সিজারের সংখ্যা কমাতে এবার অডিটের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। হাসপাতালে কত সংখ্যক অন্তঃসত্ত্বার সিজার হচ্ছে তা জানাতে হবে স্বাস্থ্য ভবনকে। প্রতিটি জেলার স্বাস্থ্য আধিকারিকদের সিজারিয়ান সেকশন অডিট করার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এক বছরে সিজার 17% থেকে বেড়ে 21%। রাজ্যে সরকারি হাসপাতালে সিজার 34%, বেসরকারি হাসপাতালের সংখ্যাটা দ্বিগুণেরও বেশি। সিজারের পরিসংখ্যান 20% রাখার নির্দেশ। শহর মফস্বলের পাশাপাশি গ্রামাঞ্চলেও পাল্লা দিয়ে বাড়ছে সিজারের প্রবণতা। কিছু কিছু ক্ষেত্রে যন্ত্রণা কমাতে সিজারের সিদ্ধান্ত নেন প্রসূতি এবং তার পরিবার, কিন্তু সিজারে রয়েছে বেশ কিছু ঝুঁকি। কিন্তু তারপরে এই প্রবণতা বাড়ায় তৈরি হয়েছে উদ্বেগ। এবার সেই তৎপরতা কমাতে স্বাস্থ্য ভবনের এমন নির্দেশিকা, এমনটাই মত চিকিৎসক মহলের। কি সরকারি কি বেসরকারি উভয় পক্ষ কিন্তু সি সেকশন, সিজারিয়ান সেকশন, পেট কেটে হচ্ছে মা এবং শিশুকে কতগুলো বিপদে ফেলে দিয়ে অপারেশনগুলো করা হচ্ছে। স্বাস্থ্য ভবন এই পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয় আরও এটাকে কমিয়ে দেওয়া উচিত এবং শুধুমাত্র সরকারি ব্যবস্থার মধ্যে নয়, বেসরকারি সংস্থাগুলোর ওপরে কিন্তু একটা নিয়ন্ত্রণত অডিট করার যে প্রক্রিয়া সেটা চালু করা উচিত। এখন ডাক্তাররা সিজারিয়ান চাইছে, হয়তো তাদের সময়টা কম লাগছে, হয়ে যাচ্ছে, মিটে যাচ্ছে। একটা নর্মাল লেবারের অনেক সময় লাগে, অনেকক্ষণ ধরে দেখতে লাগে, অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ লাগে। কিন্তু একই সাথে খালি ডাক্তারদের বললে কিন্তু হবে না। এরকম আছে বাড়ির লোক, তাদের মনে একটা হয় যে লেবারের যে ব্যথা, আজকে ডেলিভারির আগে যে ব্যথাটা, সেই ব্যথাটা অনেকের কাছে কিন্তু অসহনীয়। সরকারি এই নির্দেশিকা নিয়ে দ্বিমত রয়েছে চিকিৎসক মহলেও। সরকারি এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক চিকিৎসকই। কেন প্রাইভেট হসপিটালে দেখা গেছে অনেক ক্ষেত্রে যে নর্মাল ডেলিভারির চার্জ সিজারিয়ান সেকশনের থেকে বেশি হয়ে যাচ্ছে? কেন হচ্ছে? কারণ এই যে মনিটরিং করবার জন্য একজন কোয়ালিফাইড ডাক্তার, তাকে যে 24 ঘন্টা একটা পেশেন্টের সঙ্গে থেকে যাওয়া, সেই চার্জটা অনেক সময় অনেক বেশি হয়ে যায়। সুতরাং প্রাইভেট হসপিটাল হোক বা গভর্নমেন্ট হসপিটালে সেই ম্যান পাওয়ার অ্যারেঞ্জ করতে হবে এবং এই সিটিজি মেশিন তার অ্যাডিকুয়েট সরবরাহ বাড়াতে হবে। মা ও শিশুর স্বাস্থ্যের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রসবের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। অভিযোগ উঠেছে স্বাভাবিক প্রসব প্রক্রিয়াকে ব্রাত্য করে সিজারের দিকে প্রসূতিকে ঠেলে দিচ্ছেন চিকিৎসকেরা। বেসরকারি হাসপাতালে সিজার করাতে গিয়েই গার্ডের করে খরচ করা হচ্ছে অনেকটাই। সেই কারণে এবার হাত শক্ত করল স্বাস্থ্য ভবন। রিপাবলিক বাংলা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা এতক্ষণে আশা করি আপনাদের সকলের কাছে আমি পরিষ্কার করতে পেরেছি। আমি যারা যারা আজকে অতিথি রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, আলোচনার দিকে এগিয়ে যাব। তবে তার আগে নেব আমাদের 3টে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। চলুন, আমাদের প্রথম প্রশ্ন, সিজার বৃদ্ধিতে কি নেপথ্যে ব্যবসায়িক কারণে কি সিজারের সংখ্যা বাড়ছে? আমাদের প্রথম প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে নির্দেশিকা স্বাস্থ্য ভবনের তরফ থেকে দেওয়া হয়েছে, এই নির্দেশিকা কি বিলম্বিত বোধোদয়? দ্বিতীয় প্রশ্ন। আমাদের তৃতীয় প্রশ্ন, যন্ত্রণা লাঘবে কি সিজারে আগ্রহ? অর্থাৎ যারা মা হতে চলেছেন তারা কি তাদের যন্ত্রণা যাতে কিছুটা কম হয় তাই জন্য তারা নিজেরাও কিছুটা সিজারের দিকে ঝুঁকে যাচ্ছেন? আমরা আমাদের আলোচনায় যাব। তবে আজকে যারা যারা আমাদের সঙ্গে অতিথি রয়েছেন তাদের সকলের সঙ্গে চলুন একবার পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শশী পাঁজা, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর কুইন আদিত্য এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়দেব রায়। আপনাদের প্রত্যেককে সোজাসুজি স্বর্ণালীতে এবং রিপাবলিক বাংলায় স্বাগত। প্রথমেই আমি যাব ডক্টর শশী পাঁজা আমাদের সঙ্গে রয়েছেন। আমি আমাদের পোল কোয়েশ্চেনে যে প্রথম কোয়েশ্চেনটা ছিল আমি সেই প্রশ্নটা নিয়ে আপনার কাছে যাই। সিজারের যে বৃদ্ধি পাচ্ছে, ক্রমশ যে সিজারের সংখ্যা বাড়ছে, এর নেপথ্যে কি ব্যবসা রয়েছে? কোনো ব্যবসায়িক কারণে কি সিজার করানোর প্রবণতা বাড়ছে? আপনার 3টে প্রশ্নে আমি দেখলাম, একটাতে আপনি দায়ী করছেন ডাক্তারদের, একটাতে আপনি দায়ী করছেন সরকারদের, আর একটাতে আপনি বলছেন এর জন্যে দায় নিতে হবে যে অন্তঃসত্ত্বা মা কিংবা তার পরিবারকে। তবে প্রশ্নগুলো ভালোই সাজিয়েছেন, কারণ আলটিমেটলি আপনি প্রত্যেকটি স্টেক হোল্ডারকে ধরে নিয়েছেন একসঙ্গে। এখন দেখুন, আমরা কেউ নই বলার যে
এটা কমার্শিয়াল পারপাসের জন্যই শুধু করা হচ্ছে। আমরা প্রত্যেকেই যদি দায়িত্বটা ভাগ করে নিই তাহলে দায়িত্বটা এইভাবেই থাকে যে মা সুস্থ থাকে, মায়ের মৃত্যু হার যেন কম থাকে, ভূমিষ্ঠ শিশু যে আছে সেও যেন সুস্থ থাকে। এবং যেহেতু একটি অপারেশনের মধ্যে তার একটা যে কোনো একটা অপারেশন মানে তার অ্যানেস্থেটিক হ্যাজার্ডস থাকতে পারে, কিংবা সার্জিক্যাল হ্যাজার্ডস থাকতে পারে, কিংবা পোস্ট অপারেটিভ হ্যাজার্ডস থাকতে পারে, এই তিনটেই থাকতে পারে। আর যেখানে আপনি বলছেন যে আমরা যদি মা হিসেবে মা হচ্ছে যাচ্ছি, আর আমি যদি মনে করি এত যন্ত্রণা, তো এই যন্ত্রণাটাকে কমিয়ে দিয়ে একবারে ঘুমিয়ে থাকি আর বাচ্চাটা আপনি আপনি বেরিয়ে গেল। এইগুলোতে কিন্তু প্রত্যেকেরই একটা ব্যক্তিগত মতামত থাকে। আমি এই তিনটেকেই ধরে নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আপনি বললেন এই অডিটটা কি ডিলেড, এই ভাবনাটা কি দেরি করে ভেবেছে তা নয়, এইটা সারা বছরই কিন্তু চলে। দেখুন সবসময় আমাদের তো এই স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমরা তো কোন বয়সে তার প্রথম সন্তান জন্মাচ্ছে তাতে বোঝা যে কোন বয়সে তার বিয়ে হয়েছে, এইগুলো সোশ্যাল প্যারামিটারসও কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে। বিয়ের বয়সটা আমি আপনাকে একটু বাধা দিচ্ছি মানে কি কারণে এই প্রশ্নটা রাখা হয়েছিল যে বিলম্বিত বোধোদয় কিনা, কারণ দেখুন এটা তো ঠিক যে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য প্রকল্পে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে, আমরা স্বাস্থ্যসাথী কার্ডের কথাও জানি, এছাড়াও প্রচুর সুবিধা দেওয়া হচ্ছে, সরকারি ক্ষেত্রেও দেওয়া হচ্ছে। সেই কারণে এই প্রশ্ন যে এটা কি তাহলে বিলম্বিত বোধোদয়, কারণ সরকারি হাসপাতালেও এই সিজার হওয়ার প্রবণতাটা কিন্তু দেখা যাচ্ছে। না, প্রত্যেকটি স্টেক হোল্ডার এই তিনটে প্রশ্নে যে প্রত্যেকটি স্টেক হোল্ডার অত্যন্ত তারা রেসপন্সিবল পার্সনস। আমি ডাক্তারকেও আপনি সন্দেহ করা যায় না, একটা প্রতিষ্ঠানকেও করা যায় না, এবং যিনি ডেলিভারি হবে তারও। কিন্তু রাজ্য সরকার যে ভূমিকা থাকে যে অ্যাজ আ গাইড, একটা গাইড হিসেবে থাকে। এবং এখন যেহেতু এই পর্যায়ে পৌঁছেছে যে সংখ্যাটা অনেক বেশি হয়েছে, তখনই ওই চেকস অ্যান্ড ব্যালেন্সেসে রাজ্য সরকারের ভূমিকা চলে আসে, এবং এই অডিটটা আরো সার্ভেলেন্সটাই যদি মনে করেন আরো সেটাকে আঁটোসাঁটো করার জন্য আমি বলতে পারি যে এই 28 তারিখে যে আপনি রাজ্য সরকার কিংবা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে নোটিফিকেশন আছে সেটা তাৎপর্যপূর্ণ হয়। বেশ, আমি এখান থেকে একটু ডক্টর তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু তার কাছে যাই। আচ্ছা, একটা সহজ কথা আমাকে বলুন। দেখুন, আপনারা চিকিৎসক, আপনাদের নিজস্ব কিছু টার্ম থাকে রোগীর সমস্যাকে বোঝানোর জন্য, কিন্তু যাদের জন্য আমরা এই অনুষ্ঠানটা করছি তারা হয়তো এতগুলো টার্ম বুঝতে পারবে না। আমি একটু বলবো, সকলকে অনুরোধ করব যে যারা সাধারণ মানুষ যারা শুনছেন তাদের মতো করে যদি আমরা একটু বুঝিয়ে উঠতে পারি, সেই প্রচেষ্টা আমরা সকলেই রাখবো। আমি ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে একটা প্রশ্ন নিয়ে যাই। সিজার করলে মা মানে প্রসূতি অথবা শিশু এদের মৃত্যুর আশঙ্কা কম থাকে, এটা কি মিথ না বাস্তব? সিজার করলে নর্মাল প্রেগন্যান্সিতে মৃত্যুর আশঙ্কা কম থাকে, এটা হচ্ছে মিথ, এটা নট সত্য। তবে এবার আপনি যদি বলেন যে সিজারিয়ান দরকার আছে কিনা, কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলারলি যেখানে দেখা হয় যে মায়ের হেলথ রিস্ক রয়েছে বা বাচ্চার হেলথ রিস্ক রয়েছে, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন করা হয়। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের রিপোর্ট অনুযায়ী 10 থেকে 15% মানে 10 জনের মধ্যে 1 জন বা 2 জনের সিজারিয়ান লাগতে পারে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে অধিকাংশ মায়েরই কোনো সিজারিয়ান লাগে না, কারণ প্রেগন্যান্সিটা মনে রাখতে হবে এটা একটা কোনো রোগ নয়, এটা ফিজিওলজিক্যাল থিং। এবং প্রেগন্যান্ট ওমেন যারা অন্তঃসত্ত্বা মহিলা তারা কেউ রোগী নন, এইটাকে প্রথমে মনে রাখতে হবে। এবার আমাদের রাজ্যের কথা একটু বলি। ডক্টর শশী বাজা বললেন যে এটা বিলম্বিত বোধোদয় নয়, আমি বলবো এটা বিলম্বিত বোধোদয় বা সরকারের হঠাৎ করে ঘুম ভেঙেছে। এবার আপনাদের দেখতে হবে কেন এই ঘুমটা ভাঙলো, এখন হঠাৎ করে কে ঘুমটা ভাঙালো। ঘুমটা ভেঙেছে কারণ রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট দেশের মধ্যে যেখানে এই অন্তঃসত্ত্বা মহিলাদের মৃত্যুর হার বেড়েছে 10 পয়েন্ট, তো সেটা একটা সিগনিফিকেন্ট। এবার পাশাপাশি দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট সেক্টরে সিজারিয়ান সেকশনের রেট 80%, 10 জনের মধ্যে 8 জনের হয় সিজারিয়ান সেকশন, তো সেটা একটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার। তো আমি বলবো যে বিলম্বিত বোধোদয় হয়েছে এবং সরকারের ঘুম ভেঙেছে, এটা ভালো কথা। এবার সরকার যেন আবার ঘুমিয়ে না পড়ে,
সরকার জেগে থেকে যেন যে কাজটা করা দরকার সেই কাজগুলো করে। আমি এই উত্তরটা আমি শশী পাঁজার কাছ থেকেই নেব। শশীদি আমাদের সঙ্গে রয়েছেন, আমি এই উত্তরটা আমি আপনার থেকেই নেব। শশীদি, না দেখুন, উনি নিজে ডাক্তার, আই থিঙ্ক ইউ আর আ প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, তাই তো? আপনি অবস্টেট্রিক্স করেন, আপনি ডেলিভারি করান, তাহলে আপনার দায়িত্ব থেকে কিন্তু আপনি নিজেকে সরে দাঁড়াতে শুধু সরাসরি সরকারকে আপনি এইভাবে দোষারোপ করতে পারেন না বলে আমার মনে হয়। আমি নিজেও তো ডাক্তার, আমি ডাক্তার, আমি অবস্টেট্রিশিয়ান নয় বলে আপনি তাহলে আপনি দায়িত্বটা এড়িয়ে গেলেন, তা তো হতে পারে। কোনো দায়িত্ব আপনি গাইনোকোলজিস্ট, আমরা একটু দুজনকেই সময় দিই। হ্যাঁ বলুন। সুতরাং এটা তো সত্যি, দোষারোপের কোনো জায়গা নেই। আমার এটাই বক্তব্য যে যখন MMR আমরা 98-তে ছিলাম, খুব ভালো, যখন 103 ছিল ভারত দেশের গড়, সেই সময়ও যদি MMR এই রাজ্যে যেভাবে কমেছে সেটা যদি বলতে পারছে মায়ের মৃত্যু হার, ম্যাটারনাল মর্টালিটি, তাহলে ভালো তো। হ্যাঁ, এটা ঠিক, আমরা তো কেউ অস্বীকার করছি না যে সত্য এই রিপোর্ট বেরিয়েছে, আমরা সবটাই জানি। এখানে কিন্তু আমরা নার্সিংহোমকে যদি দোষারোপ করি যে 80% আপনি সিজারিয়ান সেকশনে, আমি মনে করি যে দোষারোপ করে কোনো জায়গা থাকে। ইয়েস, আমরা সকলেই অডিট, চেক অ্যান্ড ব্যালেন্স সব করতে পারি, আমরা সহযোগী হিসেবে আমরা হেল্প করব, কিন্তু আপনি সরাসরি যদি দোষারোপে নামেন, আমি একজন চিকিৎসক হিসাবেও বলি কিংবা একজন রাজ্য সরকারে একটা দায়িত্বে দপ্তরে রয়েছি, সেখান থেকে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ভুল হবে। এবং এটা কেউ অস্বীকার করছে না, এটা পাবলিক ডোমেনে আছে, এই রিপোর্টটা অস্বীকার করার জায়গা নেই। এবার অস্বীকার এটাও করা যাবে না যে যেভাবে এই রাজ্যে ইনস্টিটিউশনাল ডেলিভারি না সংখ্যাটা বেড়েছে, পার্সেন্টেজটা 96% যদি দাঁড়ায়, সেটাও যেমন বলা অত্যন্ত দরকার। যেভাবে IMR কমেছে, এটাও এইগুলো রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রয়াসের মাধ্যমে হচ্ছে, কেউ ঘুমিয়েছিল না, এটা কি ঘুমন্ত অবস্থায় কিন্তু হয়নি, এইগুলো কিন্তু সরকারের প্রয়াসে হয়েছে। আমরা যেটা বলছি খুব ভালোভাবে যে আমরা কারোর উপর নিয়ন্ত্রক কেন হব, এটা তো আমরা প্রত্যেকে স্টেক হোল্ডার, দায়িত্ব নিয়ে আমরা প্রত্যেকে এগিয়ে এসে এটাকে কমানোর চেষ্টা করব। এখন যদি আমি দোষ দিই ডাক্তারকে যে আপনি টাকা পয়সা রোজগার করার জন্য সিজারিয়ান করছেন, খুব শোভনীয় হচ্ছিল তন্ময় বাবু, ডক্টর মুখার্জি, আই ডোন্ট থিংক ইট ইজ ভেরি প্লেজেন্ট, এটা খুব শোভনীয় না। আমরা কেউ কাউকে চোখে। আচ্ছা, আমি ডক্টর কুইন আদিত্যর কাছে যাব, তবে তন্ময়বাবু হাত তুলছিলেন, আপনাকে দেখুন, আমি ওনাকে বলবো যে উনি দোষারোপটা এরকম ভাবে দেখবেন না। আমি উনি যেটা কোশ্চেন ছিল আপনার যে বিলম্বিত বোধোদয় কিনা, সেটা আমি ফ্যাক্ট দিয়ে বললাম, ডেটা দিয়ে বললাম, এবং উনি সেটা অ্যাডমিট করলেন যে সেই ডেটা আছে। তাহলে সেই ডেটা যদি থাকে তাহলে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে সিজারিয়ান সেকশন হাইয়েস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট। পশ্চিমবঙ্গে সমস্ত রাজ্যে, অধিকাংশ রাজ্যে যখন কমছে, তার জন্য কি শুধু পশ্চিমবাংলার রাজ্য সরকার দায়ী? রাজ্য সরকার দায়ী তো, সেটা তো এখনো দেখুন সেই ব্যাপারে এখনো এক্সপ্লেনেশন আসেনি তো সবাই না, সেটা ব্যাপারে এখনো কোনো এক্সপ্লেনেশন আসেনি। এটা আমাদেরকে বলা হয়নি যে এর জন্য দায় কারোর আছে কিনা বা কি কি কারণে হতে পারে, সেটা অবশ্যই আসবে। আপনি যেটা বলছেন সেটা আমি একবারে বলিনি যে এর জন্য সরকারই দায়ী। কোশ্চেনটা ছিল যে সরকার এটা দেখেননি এবং ম্যাটারনাল মর্টালিটি 10%, ম্যাটারনালিটি 10% বেড়ে যাওয়ার পরে এখন হঠাৎ করে সরকার এটা বলেছেন। এটা খুব ভালো ইনিশিয়েটিভ, সরকার দেখছেন ব্যাপারটা, সেটা আমি বলেছি, কিন্তু এটাকে দেখতে হবে এবং রাজ্যের জন্য এটাকে কমাতে হবে। এখন এটা যেটা হয়েছে সেটা আপনিও স্বীকার করবেন যে এই আমাদের দেশেই অনেক রাজ্য আছে যেখানে সিজারিয়ান সেকশনের রেট 30 থেকে 40%। তার মধ্যে আছে গুজরাট, তার মধ্যে আছে বিহার, তার মধ্যে আছে কেরালা, তার মধ্যে আছে মহারাষ্ট্র। কেন পশ্চিমবঙ্গ নেই কেন? তো সেই কোশ্চেনটা একজন পশ্চিমবঙ্গের ডাক্তার হয়ে, পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে আমি কি সেই কোশ্চেনটা করতে পারবো না? আমি কি পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে, ডাক্তার হয়ে সেই কোশ্চেনটা করতে পারি না? কেন পশ্চিমবঙ্গ নেই? শশীদি বুঝতে পেরেছেন, আমি উত্তরটা নিই। শশী বাজার রয়েছেন, হ্যাঁ আমি উত্তরটা নিই, বলুন। না, আমি বলছি যে সার্বিকভাবে স্বাস্থ্যচিত্র অন্যান্য রাজ্যে কি আছে, কতটা গরিব মানুষ স্বাস্থ্যর এই চিকিৎসার সুযোগ পায়, কোন রাজ্য যেগুলো নাম করেছেন সেটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে উপকৃত হন, এই রাজ্যগুলোতে মহিলাদের মাতৃযানের সুবিধে আছে যাতে ও প্রসবের জায়গা পৌঁছে যেতে পারে তাড়াতাড়ি, এই রাজ্যগুলোতে ওয়েটিং হার্টসের কি অবস্থা আছে, সেখানে আছে কিনা, এগুলো সব প্রসূতি মায়ের জন্য, এই সবগুলো আমাদের দেখতে হবে, সবটাই বলতে হবে।
বেশ, আমি কুইন আদিত্য রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর কুইন আদিত্য, আমি তার কাছে একটু যাই। আচ্ছা, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে কোন কোন ক্ষেত্রে সিজার করার প্রয়োজনীয়তাটা হয়? আপনি শুরু করার আগে আমি শুরুতেই বলে দিই, আপনার উত্তর কিন্তু যেমন শহরের মানুষ শুনবেন, শহরতলির মানুষ শুনবেন, জেলার প্রত্যন্ত এলাকার মানুষেরাও শুনবেন যারা সিজারের দিকে ঝুঁকছে। আপনি আপনার উত্তরটা যদি যতটা সহজভাবে সম্ভব তাদেরকে একটু বুঝিয়ে দিতে পারেন। কিছু ক্ষেত্রে এমন আছে যেখানে সিজারিয়ান করার অতি অবশ্য প্রয়োজন পড়ে, যেরকম অনেক সময় যার দুবার সিজারিয়ান অলরেডি হয়ে এসছে, রিপিট সিজারিয়ান আমরা বলি, সেটা হচ্ছে সেখানে নর্মাল ডেলিভারি করানো যায় না। যে অলরেডি দুবার সিজারিয়ান হয়ে এসছে তাকে করতে হয়। কারোর খুব সিভিয়ার হাই ব্লাড প্রেশার, যাকে PIH বলা হয়, প্রেগনেন্সির সময় এতটা হাই ব্লাড প্রেশার, খুব সিভিয়ার সিচুয়েশন, খুব কন্ট্রোলের বাইরে, তখন অনেক সময় প্রিটার্মও করতে হতে পারে। খুব সিভিয়ার ডায়াবেটিস, আরও অনেকগুলো মেডিকেল কমপ্লিকেশন আছে যেখানে প্রয়োজন হয়। কখনো হয় যে রাস্তা যেখান থেকে নর্মাল ডেলিভারি হবে, সেই রাস্তাটা যেখানে অ্যাসেস করে দেখা হয়েছে, আমরা আগে ডেলিভারির আগে দেখেছি যে রাস্তাটা খুবই ছোট, সেখান থেকে ওই বাচ্চার ডেলিভারি হবে না, যাকে আমরা ডিসপ্রপোর্শন বলি, সেই ক্ষেত্রে সিজারিয়ানের একদমই প্রয়োজন হয়ে পড়ে। আরও কিছু ক্ষেত্র আছে যেখানে দেখা যাচ্ছে যে লেবার পেইনের সময়, যেটা সিটিজি, আমি একটু আগে শুনলাম একজন সিটিজির কথা বলছিলেন, যে সমস্ত প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালে সিটিজি, কার্ডিওটোকোগ্রাফ মেশিন, যেটা দিয়ে আমরা কন্টিনিউয়াসলি বাচ্চার হার্টবিট মনিটর করতে পারি, সেখানে যেখানে দেখা যাচ্ছে সাডেনলি হার্টবিট একদম ড্রপ করে গেছে বা খুব একটা গন্ডগোল করছে, সেই ট্রেসিংয়ে গন্ডগোল আসছে, সেখানে আমরা বুঝতে পারছি আরও যদি বেশিক্ষণ আমরা অপেক্ষা করি তাহলে আমরা বাচ্চা লুজ করতে পারবো, মানে বাচ্চা লুজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে বাচ্চাকে বাঁচাবার জন্য সেই ফিটাল ইন্ডিকেশনে অনেক সময় আমাদের সিজারিয়ান করতে, বা বাচ্চার মানে ম্যাটার্নাল ইন্ডিকেশন আর ফিটাল ইন্ডিকেশন, তার মধ্যে এটা একটা ফিটাল ইন্ডিকেশন। আরও অনেকগুলো সিচুয়েশন আছে যেখানে বাচ্চাকে বাঁচাবার জন্য আমাদের করতে হয়, অনেক সময় উভয়ের জন্য, অনেক সময় শুধু মায়ের জন্য। আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাইছেন মায়ের সেই সময় শারীরিক অবস্থা, শিশুটির অবস্থা এবং আর কি নির্ভর করে, এই দুটো মূলত নির্ভর করে, অনেক সময় কিছু ক্ষেত্রে জায়গা রয়েছে কিনা শিশুটিকে বের করে আনার জন্য, এই বিষয়গুলি নির্ভর করে। ডক্টর জয়দেব রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি যাবো তার কাছে। তবে একটা কথা আমার খুব কানে লাগলো, আমি একটু জিজ্ঞেস করে এই বিষয়টা ডক্টর কুইন আদিত্য, সেটা হচ্ছে আপনি বললেন যে যদি প্রথমে সিজার হয়ে গিয়ে থাকে তাহলে পরে এবার নরমাল করাটা কোনোভাবেই সম্ভব নয়, অর্থাৎ ফার্স্ট ইস্যু, অর্থাৎ আমি সেটা বলিনি। দুটো সিজারিয়ান হলে থার্ডটা কন্ট্রা ইন্ডিকেটেড, দুবার সিজারিয়ান হলে থার্ড টাইম তাকে করা উচিত না, কারণ সেই স্কারটা ফেটে যাওয়ার চান্স খুব বেশি, তখন আমরা মাকে সম্পূর্ণভাবে রিস্কে ফেলছি। একটা সিজারিয়ানের পরে যে করা যাবে না তা নয়, তাকে VBAC বলা হয়, ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান, সেখানে অসম্ভব নয় কিন্তু রিস্ক লেভেলস থাকে। কিন্তু দুটো সিজারিয়ানের পরে কন্ট্রা ইন্ডিকেশন আছে, সেখানে সরাসরি আমার কাছে যদি কোনো মা এসে থাকেন যিনি আগে অন্য জায়গা থেকে দুটো সিজারিয়ান হয়েছেন, তখন তাকে আমাকে সিজারিয়ান করতেই হবে। বেশ, আমি এবার ডক্টর জয়দেব রায়ের কাছে যাই। আচ্ছা ডক্টর জয়দেব রায়, আমাকে একটা কথা বলুন, এটা অনেকে বলে থাকেন যে যদি সিজার করে কোনো শিশু ভূমিষ্ঠ হয় তাহলে সেই শিশুর বিকাশ, মস্তিষ্কের বিকাশ কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, এটা কি হয় সত্যি? প্রথম কথা যেটা আগের ডাক্তারবাবু বললেন যে ইন্ডিকেশনগুলো আছে, আমাকে দেখতে হবে। আমি জোর করে মনে করুন নর্মাল ডেলিভারি করতে গেলাম, সেখানে একটা ফিটাল ডিস্ট্রেস তৈরি হলো, তাহলে সিজারিয়ানসেও সেই বাচ্চাটা বার্থ আসপিক্সনের জন্য তার তো বুদ্ধির বিকাশ কি, সে একটা কিন্তু স্থূল বুদ্ধির বাচ্চা হতে পারে। আচ্ছা, সুতরাং ফিটাল কারণে যদি সিজারের ইন্ডিকেশন থাকে সেখানে সিজার করতে হবে। এই যে এতক্ষণ যে আমি আলোচনাটা শুনলাম, এই গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, অনেক জায়গাতে হাই রিস্ক সেন্টার আছে, সেই হাই রিস্ক সেন্টারে কিন্তু এমন অবস্থায় আছে সেখানে বাচ্চাটা খুব খারাপ অবস্থায় আছে, সেই অবস্থায় যদি আমি সিজারটা না করে দিই তাহলে কিন্তু বাচ্চাটা খারাপ অবস্থায় যাবে, বা মায়ের যে কন্ডিশন খারাপ থাকে খারাপ অবস্থায় যাবে। সেই জন্য এই যে বিতর্কটা, আমাকে সিজারই করতে হবে বা আমাকে নর্মাল ডেলিভারি করতে হবে, এই বিতর্কটা থেকে দূরে থাকা ভালো বলি আমার মনে হয়। ইন্ডিকেশন অনুযায়ী সিজার করা উচিত, ইফ ইট ইজ নিডেড তাহলে করতে হবে, যদি নর্মাল ডেলিভারি তাকে করা যায় তাহলে করা যেতে পারে। তবে হ্যাঁ, নর্মাল ডেলিভারি কিন্তু মনিটরিং ব্যবস্থা থাকতে হবে, প্রপার স্টাফ থাকতে হবে, বা সিজারটা যেখানে করা হচ্ছে সেখানেও কিন্তু হসপিটাল ফেসি ঠিক মতো করে থাকতে হবে। আমি একটা প্রত্যন্ত গ্রামে সিজার করতে শুরু করে দিলাম, সেখানে মেটারনাইটাল মোর্টালিটি বাড়তে পারে, কিন্তু আবার আমার মনিটরিং সিস্টেম নেই, অথচ সেখানে আমি নর্মাল লেবারের জন্য চেষ্টা করছি। আমার অনেক বাচ্চা পেয়েছি ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে এসেছে, নর্মাল লেভেল করাতে যে সেই বাচ্চাকে বার্থ আসপিক্সন নিয়ে খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে।
সুতরাং এই যে বিতর্কটা আমাকে নর্মাল করতে হবে সিজার করতে হবে, এর চেয়ে আমার মনে হয় ইন্ডিকেশনটার উপরে জোর দেওয়া উচিত এবং ডাক্তারবাবুকে এর উপরে বিশ্বাস করে যাওয়া উচিত। কারণ আমি ডাক্তারকে চুজ করব, তার উপরে সেটা বিশ্বাস করব। সাধারণ মানুষ কিন্তু জানে না যে কখন সিজার করতে হবে, কখন নর্মাল করা যাবে। সুতরাং ইউ চুজ ইউর ডক্টর এবং তার উপর আপনি নির্ভর করুন, এটাই আমার প্রথম আবেদন। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক চলছিল অ্যাডভোকেসিটা থাকা উচিত কিনা। হ্যাঁ, এই মনিটরিং সঙ্গে সবসময় অ্যাডভোকেসি থাকা উচিত। এই সময় স্বাস্থ্য দপ্তর থেকে একটা জোর দেওয়া হয়েছে। কেন এখানে যে তর্কটা হলো গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স দিল বলে বোধহয় করা হলো, নিশ্চয় আমাদের সব ডিসিশনগুলো স্ট্যাটিস্টিক্সের উপরে নির্ভর করে, সব কিন্তু স্ট্যাটিস্টিক্স বেস করেই হয়। সেই জন্য স্ট্যাটিস্টিক্সটা কিন্তু জরুরি আছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্ট্যাটিস্টিক্স দেখছি। এবারে আর একটা কথা আমি বলছি, কোভিড পিরিয়ডে অনেক মাদাররা ইভেন প্রেগনেন্সি অবস্থায় ডাক্তারবাবুর কাছে অনেকে যাচ্ছিলেন না ঠিক সময়ে, তারপরে যখন ডাক্তারের কাছে পৌঁছাচ্ছেন লেট স্টেজে, তখন হয়তো নর্মাল ডেলিভারি করার মতো স্টেজ নেই, তখন হয়তো সিজারিয়ানের সংখ্যাটা বাড়তে পারে। সুতরাং রিভিউটা খুব জরুরি, কেন বেড়ে গেল, এবং অ্যাডভোকেসিটা খুব জরুরি। যে পদক্ষেপটা নেওয়া হয়েছে আমি এটাকে স্বাগত জানাবো। তবে হ্যাঁ, আমি একটা বাচ্চাকে বার করলাম, ইন্ডিকেশন নেই, সেইখানে কিন্তু যদি আমি প্রিম্যাচিওরলি একটা বাচ্চাকে বার করে দিই, তাহলে প্রিম্যাচিওর বেবির যেসব কমপ্লিকেশন সেগুলো কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে সেই সব জিনিসগুলো ফেস করতে হয়। সুতরাং আননেসেসারি যেমন সিজার করব না, সেক্ষেত্রে করার নয়। নর্মাল ডেলিভারিরও যেমন কিছু অ্যাডভান্টেজ আছে, সিজারেরও কিছু অ্যাডভান্টেজ আছে। নর্মাল ডেলিভারির যেমন ডিসঅ্যাডভান্টেজ আছে, সিজারেরও সেমনি ডিসঅ্যাডভান্টেজ আছে। নর্মাল ডেলিভারিতে যেমন ধরুন বাচ্চারা যখন বার্থ প্যাসেজ দিয়ে যায়, লাংয়ের মধ্যে যে জলটা থাকে সেটা প্রেসারাইজও হয়ে যায়, সেজন্য রেসপিরেটরি ডিস্ট্রেস কম হয়। আমাদের ডাক্তারি পরিভাষায় একটি ডিজিজ বলা হয় ট্যানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন। নর্মাল ডেলিভারি হলে সেটা কম হয়, তবে সেটা যদি সিজার দিয়েও হয়ে থাকে সেটা কিন্তু আমরা ম্যানেজ করতে পারি ইজিলি। তাছাড়া বার্থ প্যাসেজ দিয়ে যখন পাস করে একটি বাচ্চা, ওখানকার যে আমাদের প্রোবায়োটিক এগুলো পায়, সেখানে ইমিউনিটিটা ভালো হয়। হোয়ারাজ সিজারিয়ান সেকশন করলে আমরা যে অ্যানাস্থেসিয়ার কথা এতক্ষণ বললাম, সেখানে কিন্তু আজকাল স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। সুতরাং স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেটা হয়, তার জন্য আমরা যেটা শুনে থাকি যে ওই স্পাইনাল কার্ডে একটা ব্যথা তৈরি হয়, যেটা হয়তো সারা জীবন বইতে হয়। আমি আলোচনাতে ফিরছি। সকল চিকিৎসক যারা রয়েছেন, ডক্টর সৌশিপা যারা রয়েছেন, আর অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন, প্লিজ একটু সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নেওয়ার সময় হয়েছে, আমি ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিয়ে আবার ফিরছি। ফিরলাম বিরতির পর, এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যে বিষয়টি এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি অডিট করার কথা বলা হয়েছে। কি নিয়ে না, সিজারের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে এই রাজ্যে, এবং সব থেকে যেটা আশ্চর্যের বিষয় যে আমাদের দেশ তো এগিয়ে রয়েছে এই সিজারের সংখ্যার ক্ষেত্রে, আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাংলা, এই পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে সিজারের ক্ষেত্রে, সব থেকে বেশি এগিয়ে রয়েছে। আর তারপরে এতগুলো প্রশ্ন একে একে চলে আসছে, এবং সেটা নিয়ে আজকে আমাদের আমরা আলোচনায় ঢুকবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে অপর একজন চিকিৎসক ডক্টর সঞ্জয় মুখার্জি আমাদের সঙ্গে যোগদান করেছেন। আপনাকে স্বাগত সোজাসুজি স্বর্ণালীতে এবং রিপাবলিক বাংলায়। আমি আসছি আপনার কাছে। তবে ডক্টর শশী পাঁচা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার কাছে একবার যাই। দেখুন, আমার আপনার কাছে যে প্রশ্নটা, এতক্ষণ তো আমরা আলোচনা করছি, এবার একটু সাধারণ মানুষের আলোচনা করি। সমস্যাটা কোথায় না, বিভিন্ন বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও এটা দেখেছি বা দেখা গেছে যে একটা করে নির্দিষ্ট প্যাকেজ দিয়ে দেওয়া হয়। মিনিমাম প্যাকেজ হতে পারে 80,000 টাকা, 90,000 টাকা, বেশি হতে পারে 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ টাকা। একটা প্যাকেজ তৈরি করে দেওয়া হয়, এবং সেই প্যাকেজের মধ্যে করে একজন প্রসূতি যাচ্ছেন, তার সন্তান হচ্ছে, তিনি ফিরে আসছেন। একবার প্রচেষ্টাও করা হয় না যে স্বাভাবিকভাবে যদি এই শিশুটিকে ভূমিষ্ঠ করা যায়, সেই প্রচেষ্টাটা করা হয় না। এটা কি ডাক্তারদের কোনো টার্গেট থাকে? আপনি তো একজন চিকিৎসক, আপনি এই বিষয়টায় কি বলবেন? না, আমি টার্গেট আছে কিনা আমি বলতে পারবো না। যারা প্রাইভেট হাসপাতালে আছেন, এটা যে কর্পোরেট টাইপ অফ কথা আছে, প্যাকেজের, তারা আরো ভালো বলতে পারবেন। আমি সবসময় বলবো যে যদি বাণিজ্যিক দিকটা থাকে, কেবলমাত্র বাণিজ্যিক, এটা শুনতেও আমাদের খারাপ লাগে। আমরা যারা ডাক্তার এবং যারা পেশেন্ট আমাদের কাছে আসে, যদি বা অন্তঃসত্ত্বা মা পেশেন্ট নয়, রোগী নয়, সেটা তো একটা ন্যাচারাল প্রসেস। তো সেখানে সম্পর্ক একটা বিশ্বাসের সম্পর্ক। যেমন ডাক্তার বলবেন এই বিষয়টা, যেটা অন্তঃসত্ত্বা অবস্থায় এই কাউন্সেলিংটা খুবই প্রয়োজন দুদিকেই। যে দেখুন, নর্মাল ডেলিভারিরই চেষ্টা করা হবে, কিন্তু যদি সেরকম আমরা
ভয়ানক কিংবা কোনো বিষয় বুঝতে পারি, বিপজ্জনক বিষয়, তাহলে পরে কিন্তু লিখিত আপনারা বুঝিয়ে দিলাম আপনাদেরকে যে এমন হতে পারে যে একবারই লেম্যান্স ভাষা বলছি অপারেশন করতে হবে, পেট কাটতে হবে। ঠিক সেইভাবে সেই বিশ্বাসটাই যেন যিনি অন্তঃসত্ত্বা মা এবং তার পরিবার, কারণ একা মা তো নয়, পুরো পরিবারকে এই ডিসিশন মেকিং এ তার সঙ্গে তার পাশে যখন এই নির্ণয় হচ্ছে তার সঙ্গে থাকতে হবে। এটা অত্যন্ত দরকারি। কাউন্সিলিংটা আমার মনে হয় এই যে আলোচনা এই যে সময় ও চেক আপে যাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আমি যেটা মনে করি, আবারও বলি, বাণিজ্যিক দিকটা নয়, বিষয়টা কি করে তাহলে বলছে ওরা যে আগে থেকে যে সিজার হবে বলে, পেট কাটা হবে। আমার এটা বক্তব্য যে এটা সত্যি যে আগে অনেক ছেলে মেয়ে হতো, ফলে দু একজন যদি মারা যায়, আমি বলছি না সেটা হয়তো সেই সময় ওটা একটা নর্মাল মনে করতো, কিন্তু এখন ফ্যামিলিটাও ছোট হয়ে গেছে। আমরা তো ছোট, বেশি সন্তান হয় না, জন্মায় না, সুতরাং এই তখন মনে করে যেই জন্মাবে সে যেন একেবারে ঠিকঠাক সবকিছু থাকুক। তাতে কি কোনো প্রবণতা চলে আসছে যে হ্যাঁ যদি টাকা পয়সা দিয়ে পেট কাটাই হয় তাহলে পরে একবারই নিরাপদ এই বিষয়টা থাকে। সবটাই কিন্তু একটা বিশ্বাসের জায়গা, এবং যারা এক্সপার্টস আছেন তারাই কিন্তু সঠিকভাবে, যদি আমি মনে করি যে না আমাকে সারা দিন রাত বসে থাকতে হবে, যেহেতু একটা নর্মাল ডেলিভারি করতে গেলে একটা সত্যি বসে থাকার বিষয় থাকে, কারণ আমরা তো সেগুলো ইন্টার্নশিপ হাউস স্টাফশিপে করেছি, যখন আমরা মেডিকেল অফিসার হিসেবে এই ডিউটিগুলো তো করেছি, বসে থাকতে হয় যে নর্মাল ডেলিভারি এই বিষয়ে। সেটা যদি এখন একটা প্রতিষ্ঠান মনে করে যে আমার সেই সংখ্যার ডাক্তার নেই, বসে থাকার সময় নেই, কিংবা ডাক্তার যদি মনে করেন যে এত সময় ব্যাপারটা থাকে, আমার মনে হয় এইগুলোই কিন্তু অডিট থেকে বাদ পড়ে যাবে। অডিট করলে এই নিয়ন্ত্রণটা এলে, কিংবা কারণগুলো যে বুঝতে আরম্ভ করব, তখন আশা করি এই সমস্ত কারণ যেন এই কারণে মানে যেটা কারণ হতে পারে এইগুলো বাদ পড়ে যাবে। বেশ, ডক্টর সঞ্জয় মুখার্জি, হ্যাঁ ডক্টর সঞ্জয় মুখার্জি আমাদের সঙ্গে যোগদান, বেশ ডক্টর সঞ্জয় মুখার্জি আমাদের সঙ্গে যোগদান করেছেন। সঞ্জয়বাবু, আমাকে একটা কথা বলুন যে কাউন্সিলিং এর বিষয়টি ডক্টর শশী বাজা বলছিলেন, কাউন্সিলিং এর বিষয়টি সত্যি কি কাউন্সিলিং করা হয়? সরকারি ক্ষেত্র হোক বা বেসরকারি ক্ষেত্র হোক, কাউন্সিলিং করানো হয়, মাদের বোঝানো হয় যে কি প্রক্রিয়ায় গোটা বিষয়টি হবে? যে প্রথমবার মা হতে চলেছে তাকে বোঝানোর চেষ্টা করা হয়, নাকি আগেই বলে দেওয়া হয় যে এই প্যাকেজ এই হতে পারে, এই এতদিন সময় লাগবে, এই হচ্ছে আপনার প্যাকেজ, আপনি আসুন, ভর্তি হয়ে যান, আপনার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, আপনি বাড়ি নিয়ে চলে যাবেন? না, এখানে ব্যাপারটা একটু বোঝার আছে। সরকারি হাসপাতালে প্রত্যেক মাকে ভর্তি করা হয় লেবার পেন উঠলে, যদি তার কোনো হাই রিস্ক না থাকে। হাই রিস্ক থাকলে তাকে আগে ভর্তি করা হয়, নইলে লেবার পেন উঠলে ভর্তি করা হয়। ঠিক আছে, বা লেবার পেন যখন প্রোগ্রেস করে, মনে রাখতে হবে সরকারি হাসপাতালে এক দিনের জন্য একটা টিম কাজ করে। যদি মেডিকেল কলেজের কথা ভাবি, তাহলে একদিনে 6 থেকে 10 জন পিজিটি মানে যারা এমএস করছে, সঙ্গে 2 জন আরএমও যারা এমএস পাস করে গেছে, সঙ্গে এক জায়গায় একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই মিলিয়ে একটা টিম কাজ করে। তারা কিন্তু সপ্তাহে 1 দিন কাজ করে, এটা মাথায় রাখতে হবে। এই সপ্তাহে 1 দিন একটা টিমের পক্ষে 30টা 40টা 50টা 60টা যে ডেলিভারি হচ্ছে সেটা অবজার্ভ করা সম্ভব, এবং সেখানে তাদেরকে সবাইকে কাউন্সেলিং করানো সম্ভব, প্রতি মুহূর্তে বাড়ির লোকের সাথে কথা বলা সম্ভব। আচ্ছা, কিন্তু আমরা যদি প্রাইভেট সেক্টরে আসি, প্রাইভেট সেক্টরে দুটো জিনিস, এই প্যাকেজ নিয়ে কথা হচ্ছে, আপনাদের জানা উচিত যে কোনো প্রাইভেট সেক্টরে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন দুটোরই প্যাকেজ সমান। আচ্ছা, কোনোটা বেশি নয়। পেশেন্টকে কাউন্সিল করাতে হয় যে হসপিটাল ডেলিভারি করাবে, আমি ডেলিভারি করাবো না। আপনারা সবাই বলেন যে বিদেশে ইংল্যান্ডে ডেলিভারি হয়, ইংল্যান্ডে পেশেন্ট ভর্তি হয় NHS ট্রাস্ট হসপিটালে, সেখানে কোনো ডাক্তারের আন্ডারে পেশেন্ট ভর্তি হয় না। এখানে আমরা পেশেন্টরা সবাই ডাক্তারকে দেখাই। আজকে আমার যে প্রাইভেট চেম্বারের পেশেন্ট, সে ডক্টর সঞ্জয় মুখার্জিকে দেখাচ্ছে, সে ভাবছে যে ডক্টর সঞ্জয় মুখার্জি ডেলিভারি করবে। ডক্টর সঞ্জয় মুখার্জির পক্ষে 7 দিন 24 ঘন্টা একটা পেশেন্টের দেখানো সম্ভব নয়। পেশেন্টকে মানতে হবে আমি হসপিটালকে দেখাবো। হসপিটালকে যদি দেখাই তাহলে হসপিটাল সেই টিম অ্যারেঞ্জ করবে। এবং সত্যি কথা বলতে গেলে কলকাতা শহরে কোনো প্রাইভেট হসপিটালে 24 ঘন্টা ডেলিভারি করানোর ব্যবস্থা নেই, এটা মেনে নিতে হবে।
কিন্তু আচ্ছা। সরকারি জায়গায় সবার নর্মাল ডেলিভারি সম্ভব। যদি ইংল্যান্ডে সম্ভব তো ইন্ডিয়াতেও সম্ভব, কলকাতাতেও সম্ভব। বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। আমি ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে, আমাদের কাছে সময় খুব কম আছে, ডক্টর সঞ্জয়বাবু যেটা বলছিলেন যে সম্ভব, কলকাতাতেও সম্ভব, ইন্ডিয়াতে সম্ভব, সরকারি হাসপাতালে সম্ভব, বেসরকারি হাসপাতালে তার মানে সম্ভব নয়, সেখানে কাউন্সিলিং করা তো সম্ভব নয়। ইনফ্রাস্ট্রাকচারের অভাব কি? দেখুন, আমি যেটা বলবো ওনার কথার সাথে আমি একমত। কলকাতাতে সম্ভব, ইংল্যান্ডে আমি বহুদিন ছিলাম এবং ওখানে হচ্ছে কোনো মা যদি উইদাউট ইন্ডিকেশন সিজারিয়ান চাইতো তাকে করা হতো না, কারণ সব গভর্নমেন্ট কন্ট্রোল করে, গভর্নমেন্ট। এবার এখানে কি হচ্ছে, আমি আরেকটা অ্যাড করব যে ভারতবর্ষে অন্য রাজ্যে সম্ভব, তাহলে কেন কলকাতা সম্ভব হবে না? এবার আমি একটা এক্সাম্পল আপনাকে দেবো। আমাদের এখন টার্গেট হচ্ছে 2030 সালের মধ্যে ম্যাটারনাল মর্টালিটিটাকে কমানো 70-এর কম। এইটা হচ্ছে গভর্নমেন্টের টার্গেট, এখন সেটা আছে 103-এ। তো কয়েকটা স্টেট, 7টা স্টেট অলরেডি টার্গেট অ্যাচিভ করেছে। বেশ, তার মধ্যে একটা স্টেট হচ্ছে গুজরাট। আচ্ছা, আর সেখানে হচ্ছে সিজারিয়ান সেকশন রেট যদি দেখেন তাও লোয়ারের দিকে, 31% প্রাইভেট সেক্টরে। সেই জায়গা থেকে তাহলে প্রাইভেট সেক্টরে সিজারিয়ান সেকশন কম, আবার ম্যাটারনাল মর্টালিটিও কমানো হয়েছে। তাহলে আমাদের দেশেই হয়েছে, তাহলে আমাদের দেশে যদি অন্য একটা স্টেটে হতে পারে, অন্য সিটিতে হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ পারবে। আমাদের সময়টা খুব কম সময় আমাদের কাছে। কুইন রয়েছেন, ডক্টর কুইন রয়েছেন, আমি তার কাছে একবার যাবো। আচ্ছা, অনেক সময় মায়েরাই বলে যে না বাবা হয়ে যাক, সিজারেই হয়ে যাক, বেশি ব্যথা পাবো, এটাও তো একটা সমস্যার জায়গা হতে পারে। ব্যথার কথাটা অ্যাকচুয়ালি নয়, আপনি যেটা একটু আগে বললেন যে প্যাকেজ ঠিক করেছি তো ওই সময়ের মধ্যে আমি সবটা ঠিকঠাক করে আসি। সব থেকে বড় কথা পেশেন্ট, যেটা ডক্টর সঞ্জয় বলেছেন যে পেশেন্ট আমাকে চায় ওইখানে, এবং 24 ঘন্টা 365 দিন তো কোনো ডাক্তারের পক্ষে হাসপাতালে থাকা সম্ভব না। এখানে কোথাও সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমার নিচে মিডওয়াইফস আছে বা যারা পুরো ট্রেন্ড আছে, যারা সম্পূর্ণ সেই কেসটা নিতে পারবে। সম্পূর্ণ পেশেন্ট আসছে আমার কাছে এবং আমি টোটালি রেসপন্সিবল। আমি লিটিগেশনের জন্য আমি মানে আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। যদি আমি সেই সময় পৌঁছতে না পারি তাহলে কি হবে, এবং পেশেন্ট সেই জন্য ওই রিস্কটা নিতে চায় না। সব থেকে ব্যথার থেকে বড় কথা এটা, উনি যে কোনো পেশেন্ট চান যে আমার ডাক্তার ওই সময় আমার সাথেই থাকুন, সেই জন্য পেশেন্ট নিজের থেকে বলছেন, যেহেতু এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যেটা কিনা আমাদের স্যার এতক্ষণ ধরে বললেন যে ইউকেতে বা আরও অন্য কান্ট্রিজে যেটা রয়েছে। বেশ, আমি ডক্টর জয়দেব রায় রয়েছেন আমাদের কাছে, সময় একদম কম। ডক্টর, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, কোনটাকে আপনি এগিয়ে রাখবেন, নর্মাল ডেলিভারি না সিজার? না, এটা প্রথমেই আমি বলেছি যে দুটোরই ইন্ডিকেশন অনুযায়ী করা উচিত। আননেসেসারি সিজার করা উচিত নয়, জোর করেও নর্মাল ডেলিভারি করা উচিত নয়। তার কারণ আমার বাচ্চার সেফটি এবং মায়ের সেফটিটার উপরে জোর দিতে হবে। আমার নয় যে এতগুলোই সিজার করতে হবে বা এতগুলোই নর্মাল ডেলিভারি করতে হবে। ইট ইজ ইন্ডিকেশন এবং অ্যাডভোকেসিটাকে ইট ইজ ওয়েলকাম। সুতরাং ইন্ডিকেশনটাই হচ্ছে মেন জিনিস। ইট ইজ নট দ্য আমাকে জোর করেই নর্মাল করতে হবে, এবং প্রপার ইনফ্রাস্ট্রাকচারে করতে হবে। নর্মাল ডেলিভারি করতে গেলে নর্মাল ডেলিভারি ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, সিজারিয়ান সেকশন করতে গেলে সিজারিয়ান সেকশনের ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। বাচ্চাকে যদি প্রিম্যাচিওরলি ডেলিভারি করার জন্য সিজারিয়ান সেকশন করতে হয়, সেখানে প্রপার প্রিম্যাচিওর ইউনিট থাকতে হবে। এইভাবেই কিন্তু করা উচিত বলে আমার মনে হয়। অ্যাজ এ শিশুরোগ বিশেষজ্ঞ আমি বলবো বাচ্চার এই ক্ষেত্রে, আর ওনারা তো অবস্টেট্রিশিয়ানরা বলেছেন মাদারের দিকটাও দেখতে হবে। এইখানে কিন্তু ডাক্তারিতে তর্কের ব্যাপার কিছু নেই, যুক্তির ব্যাপার, এবং অনেস্টি ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। প্রত্যেকের ক্ষেত্রেই, ইনস্টিটিউশনের ক্ষেত্রের জন্য, গভর্নমেন্টের ক্ষেত্রের জন্য, ডাক্তারের ক্ষেত্রের জন্য, এবং পেশেন্টদের বিলিভ ভীষণ ইম্পর্টেন্ট। বিলিভ না থাকলে কিন্তু কাজ করা যায় না, বিশ্বাসটাই আসল জায়গা। একদম ডক্টর রয় আমাদের কাছে সত্যি একদম সমানই। ডক্টর শশী বাজার কাছে আমি সর্বশেষ শেষবার যাব। ডক্টর, একটাই প্রশ্ন, অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনার কি মনে হচ্ছে অডিটের পর এবার পশ্চিমবঙ্গে এই দিকটাও উন্নতির জায়গায় পৌঁছবে? হ্যাঁ, নিশ্চয়ই। আসলে অডিটের তো কারণটা আপনাকে বলতে হবে যে কোন কারণে ওই ক্ষেত্রে সিজারটা হয়েছে। সুতরাং কারণগুলো বেরোলে আমার মনে হয় যে মুহূর্তে আপনি যুক্তিটা বুঝতে পারবেন, যেমন ডাক্তার বলছিলেন লাস্টে যে যুক্তিটা থাকতে হবে। যদি যুক্তি থাকে তাহলে আমরা বলবো ঠিক আছে, কিন্তু যুক্তি না থাকারই যদি না থাকে তাহলে তো সেটা গ্রহণযোগ্য না। সেইটাই আমাদেরকে অ্যাড্রেস করতে হবে তখন। বেশ, ধন্যবাদ। যে সকল চিকিৎসকরা এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন, রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক শশী পাজা সহ অন্যান্য যে সমস্ত চিকিৎসকরা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই গুরুত্বপূর্ণ একটা আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমরা আসবো আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, তবে এখন সময়টা ছোট্ট বিজ্ঞাপনে বিরতির। ফিরছি বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
সোজাসুজি স্বর্ণালী, আমাদের এখন এখানেই শেষ করতে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, নর্মাল ডেলিভারি নাকি সিজার করে শিশুকে ভূমিষ্ঠ করা, কোনটা ঠিক কোনটা গুরুত্বপূর্ণ, ঠিক বেঠিক সবটাই আপেক্ষিক। ঠান্ডা মাথায় চিন্তা করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে, তবে কোথাও যাবেন না এরপর দেখুন জবাব চাই বাংলায়। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।